প্রত্যেকটা উপকরণ বলতেছে যে সে অন্য দেশ দখলের যে প্ল্যান তার আছে, অখন ভারত ইসরায়েলের মতো তার ম্যাপ সে ইলাস্টিকের মতো বাড়াবে। এখন যেটা হবে সেটা হচ্ছে দিল্লির এই বাংলাদেশ বিরোধিতাটাকে পশ্চিমবঙ্গ আরো উস্কে দিবে। এটাকে কিছুদিন পরপরই তারা উস্কে দিবে, নিজেদের কারণে উস্কে দিবে। নিরাপত্তার সময় আপনার চেতনার পিল দিয়ে কিন্তু আপনি দেশ বাঁচাইতে পারবেন না। বাংলাদেশ যাতে ভারতের উপরে তার নির্ভরশীলতাটা কমানোর চেষ্টা করে। বিজেপির প্ল্যানে দেখলাম সবচেয়ে দুর্গ, মানে যেখানে সে দখল করতে পারছে না, সে বলছে যে যেই 3টা দুর্গ আমাকে দখল করতে হবে, রাস্তা করে দিতে বলছে। তো শুভেন্দু অধিকার বলতেছে আগে হিন্দু হও, তারপর রাস্তা করে দেবো। পশ্চিমবঙ্গকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি বিজেপির ক্ষেত্রে? আরেকটি প্রশ্ন ছিল, যেটি হচ্ছে যে বাংলাদেশে কি পশ্চিম কি আবার শুরু হবে কিনা, এই ধরনের একটি আশঙ্কা আমরা দেখছি। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এই আশঙ্কা অত্যন্ত, মানে পুশিনের আশঙ্কা অত্যন্ত মেটেরিয়াল, এটা অত্যন্ত যৌক্তিক। কারণ এর আগেও যখন হাসিনার পতন হলো, পালিয়ে গেলেন, তখন শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি কি বক্তব্য দিয়েছেন আপনার মনে আছে? তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য, আপনি একটু আগে বলছিলেন যে তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য পছন্দ করেন, এই ধরনের কথা বলতেন। সুতরাং সেই হিসাবে আপনার একটা যে বিরাট একটা পরিবর্তন হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি সেটার আগে ওই ব্যাপারে একটু বলবো, কিন্তু তা বলার আগে আপনি যে প্রশ্নটা করলেন যে পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ কেন, পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ কেন, সেটার একটা বিষয় হচ্ছে যে আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে আপনার ওখানে কথা বলছিলাম, তখন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যাপারে কথা বলছিলাম। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে হিন্দু মহাসভার, আমাদের ইতিহাস নিয়ে যখন কথা বলছিল ডক্টর ফুয়াদ, সেখানে ব্যারিস্টার ফুয়াদ, সেখানে হচ্ছে যে হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় আপনার পূর্ববঙ্গে যে সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায় ছিল, সেই হিন্দু সম্প্রদায়কে তিনি অত্যন্ত আমি বলবো সাফল্যের সাথে সংগঠিত করেছিলেন এই হিন্দু মহাসভার অধীনে। এবং কংগ্রেসেরও একটা বিরাট অংশকে তিনি, যদিও তিনি কংগ্রেসের মেম্বার ছিলেন না, কিন্তু তিনি কংগ্রেসেরও একটি বিরাট অংশকে সংগঠিত করেছিলেন। এবং একদিক দিয়ে একটু আগে যখন ফুয়াদ যখন কথা বলছিলেন জন্য, এই যে একটা নতুন আরেকটা স্বাধীন বাংলা তৈরি করার জন্য সোহরাওয়ার্দী এবং শরৎ বোসের যে কথা বলছিলেন, সেখানে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল এটার প্রধান বিরোধিতা করছিলেন, মানে পশ্চিমবঙ্গে। এবং তার কথা ছিল যে কোনো মতেই বাঙালি হিন্দুরা বাঙালি মুসলমানের ক্ষমতায়, মানে অধীনে থাকবে না। কারণ তারা তখন ইতিমধ্যেই সমাজের মধ্যে তারা একটা আপনার অনেক উচ্চ স্থানে ছিল বাঙালি মুসলমানের তুলনায়, বাঙালি হিন্দুরা, বিশেষ করে উচ্চ বর্ণের হিন্দুরা। এবং সেহেতু তারা সেই ধরেন 100 বছর ধরে তারা যেই আধিপত্য বিস্তার করেছিল বাংলায়, সেটা তারা রাতারাতি ছেড়ে দিতে রাজি না। এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ধরে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেই আপনার সাম্প্রদায়িকতার যেটা তুলেছিলেন, যেটা নিয়ে উনি জনসংঘ করেন 1951 সালে, এবং 51 সালের জনসংঘ যেটা করেন সেটাই বিজেপি, পরে বিজেপি হয়েছে। সুতরাং সেই অনুযায়ী তো বিজেপির প্রতিষ্ঠাতা, সাম্প্রদায়িকতার একজন প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো সেই হিসাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের যে বিরাট যে সাংস্কৃতিক যে মূলধন, যে ক্যাপিটাল, সেটাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উনাদের একটা ঘাঁটি করা, এটা তো বিজেপি চাইবেই। এবং যদি আপনি জানেন যে পশ্চিমবঙ্গকে যদি আপনি একবার ঘাঁটি করতে পারেন, তাহলে আপনি নর্থ ইস্টের অনেককেই আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন। কারণ এটা কলকাতা থেকেই অনেকটা ত্রিপুরা, মেঘালয় সব জায়গায় হয়, সুতরাং আপনার, এবং আসামে। সুতরাং সেটাও আরেকটা কারণ যে পশ্চিমবঙ্গ ইজ ইন এ গেটওয়ে, যদিও তারা আগেই গেটওয়ের বাকিগুলো পেয়ে গেছে, শেষ পশ্চিমবঙ্গ ছিল। এখন যেটা হতে যাবে, সেটা হচ্ছে যে এখন তো পশ্চিমবঙ্গের যিনি সরকার থাকবে, সে কিন্তু বাংলাদেশের দিকে তার নজর থাকে বেশি। সুতরাং তারা আগে মমতা ব্যানার্জি যদি সবকিছু
যখন দেখছিলেন এবং যখন ভারত থেকে কেন্দ্র থেকে বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দেওয়া হতো, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার তার বিরুদ্ধে এক ধরনের একটা বাধা সৃষ্টি করতেন, এক ধরনের কাউন্টার ন্যারেটিভ মাঝে মধ্যে তিনি দিয়েছেন এবং মাঝে মধ্যে তিনি কথা বলেছেন। এখন যেটা হবে সেটা হচ্ছে যেই বাংলাদেশ বিরোধিতাটা আগে দিল্লি থেকে হচ্ছিল এবং দিল্লির থেকে যেটা পশ্চিমবঙ্গে আসছিল, এখন যেটা হবে সেটা হচ্ছে দিল্লির এই বাংলাদেশ বিরোধিতাটাকে পশ্চিমবঙ্গ আরো উস্কে দিবে। এটাকে কিছুদিন পরপরই তারা উস্কে দিবে, নিজেদের কারণে উস্কে দিবে, নিজেদের কারণে। কারণ আপনি জানেন খুব ভালো করে যে আমাদের এখানে অ্যান্টি ইনকামবেন্সি আছে, আমাদের এখানে প্রতিটা দেশেরই কিন্তু আপনার সম্পদের স্বল্পতা আছে, দুর্নীতি হয়, নানান ধরনের সমস্যা প্রত্যেকটা আমাদের এখানে থাকে। সেই দুর্নীতি থেকে চোখ সরানোর জন্য বাংলাদেশ একটা আপনার স্কেপগোট হিসাবে এটা কাজ করবে। সুতরাং আমি মনে করি যে এখন শুভেন্দু অধিকারী এর আগে দেখেছেন, এখন হয়তো বলবে যে রংপুর দখল করা হবে, রংপুরের এরিয়া করা হবে, নানান ধরনের আপনার সেন্সেশনাল বা আমি মনে করি অনেকটা অস্থিতিশীল, মানে পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে এক ধরনের অস্থিতিশীলতা করতে পারে, যাতে তার ফলে তাদের পক্ষে ওই পশ্চিমবাংলায় ক্ষমতা রাখা সুবিধা হয়। সুতরাং সেখানে আমার কথা হচ্ছে যে আগেও এখানে রয়ের ভূমিকা, তো ধরেন রয়ের ভূমিকা বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে দিল্লি থেকে হয়, কিন্তু এখন কিন্তু দেখা যাবে যে কলকাতার থেকেও এই ব্যাপারে ইনপুট দেওয়া হবে যে এটাকে এইভাবে ব্যবহার করো। গত মাসে কোচবিহারে প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম সরালেও বিজেপি তাদের বাংলার মাটি থেকেই সরিয়ে দেবে। এটি সেই লাখ লাখ মানুষের মনে ভয়ের সৃষ্টি করছে যাদের আবেদন ট্রাইব্যুনালে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। এর আগে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের বিপক্ষে সবসময় কথা বলতে পছন্দ করেন, ভালোবাসেন তিনি বাংলাদেশকে কথা বলতে। আপনি আসলে কিভাবে দেখছেন, আমাদের ক্ষেত্রে কি পরিণতি অপেক্ষা করছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই পশ্চিমবাংলা নির্বাচনটা আসলে একটা ক্ষুদ্র জায়গা, মানে বিজেপির আরএসএস এর যে রাষ্ট্র প্রকল্প, এই অখণ্ড ভারতের রাষ্ট্র প্রকল্পটাকে সামনে নিয়ে এই নির্বাচনটাকে দেখতে হবে আর কি, যে হিন্দি এবং হিন্দুত্ববাদ, এই যে অখণ্ড ভারত প্রকল্প আর কি। এবং আপনার মনে থাকবে যে যখন নতুন সংসদ ভবন করে মোদি কয়েক বছর আগে, সেখানে দঙ্গল নামে একটা ম্যাপ লাগায় অখণ্ড ভারতের। আমার মনে আছে যে 22 অথবা 23 সে সময়টাতে আমাদের সব রাষ্ট্র কিন্তু বিলীন হয়ে গেছে অখণ্ড ভারতে। আমাদের এই যে সার্কের কান্ট্রিগুলো সব ওখানে ভিতরে দেখানো হয়েছে, আফগানিস্তান থেকে শুরু করে একেবারে হিন্দুকুশ মাউন্টেন পর্যন্ত যা আছে, তিব্বত যা আছে সবকিছু। তো এখন পাকিস্তান সহ অনেকগুলো রাষ্ট্র কিন্তু তখন, শ্রীলঙ্কা সহ অনেকেই কিন্তু এটা প্রতিবাদ করেছিল। কিন্তু এখানে যেহেতু আমাদের মান্যবর পলাতক পদচ্যুত শেখ হাসিনা ছিলেন, তিনি তো এটার প্রতিবাদ করবার প্রয়োজন মনে করেন নাই। তো সেই জায়গা থেকে বোঝা দরকার যে সেই কংগ্রেস থেকে বেরিয়ে আসা, মানে বাল ঠাকরে, গোয়ালাকার থেকে শুরু করে যারা এই পুরো হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের শুরুর দিকের মানুষ, তাদের লেখা লিটারেচার পড়লে দেখবেন দে ওয়ার হাইলি ইনফ্লুয়েন্সড বাই হিটলার। জার্মানিতে হিটলারের যে উত্থান সেই 30s এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যে ফার্স্ট রাইক, সেকেন্ড রাইক, থার্ড রাইক করবার যে স্বপ্ন আকাঙ্ক্ষা, যে আর্য রক্তের মানুষের একটা বিশাল সাম্রাজ্য হবে, এবং হিটলারের যারা এই মানে ফিজিক নিয়ে গবেষণা করতো, যে একটা কাঠামো ডেভেলপ করেছে যে আপনি কতটুকু লম্বা হতে হবে, ছেলে আকারে, মেয়ে আকারে, চোখ, নাক, কান, পুরো শরীরের যে ফিজিকের ক্যারেক্টারিস্টিক্স, যেটা দিয়ে ধরে নেওয়া হবে যে আপনি আরিয়ান। এবং আরিয়ান রেস হচ্ছে রাইখকে রুল করবার একমাত্র যোগ্য এন্টাইটলমেন্ট। যেভাবে ধরেন মানে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ পরিবার মনে করে যে এই সোনার বাংলা শাসন করবার একমাত্র খোদা প্রদত্ত ঈশ্বর থেকে পাওয়া একমাত্র অধিকার হচ্ছে তাদের, যেটা তারা দেখিয়েছে আর কি। তো সেই রাইখের রেজিম দ্বারা কিন্তু সিরিয়াসলি তারা ইনফ্লুয়েন্স ছিলেন, এবং এই লিটারেচারগুলোতে প্রত্যেক জায়গাতে আসছে। তখন প্রচুর এই আরএসএস এর লোকজন আপনার ভিজিট করতে যেত। হিটলারের বাহিনী
বাহিনীতে এই বিজেপির যে মাদার অর্গানাইজেশন, তাদের ভলান্টিয়াররা যেত এই রাইখে ট্রেনিং করবার জন্য, যুদ্ধ করবার জন্য, এবং তারা যুদ্ধ করেছে পুরো সময়টা জুড়ে। তারা হিটলারের বাহিনীতে যুদ্ধ করেছে, প্রচুর ইন্ডিয়ান এবং গ্রেট সোলজারদের নাম, হিটলার যাদেরকে পুরস্কার টুরস্কার দিয়েছে, এরকম প্রচুর বাহিনী আছে। মহিলাদের বিখ্যাত কিছু ইন্ডিয়ান ভারতীয় মহিলা আছে যারা রাইখের হয়ে যুদ্ধ করেছে। এবং যেহেতু ব্রিটিশ কলোনি ছিল এটা, ব্রিটিশদের বিরুদ্ধে স্পাইংয়ে জার্মানি এই লোকগুলোকে কাজে লাগাইতো বিভিন্ন জায়গাতে, যে ইনফরমেশন গ্যাদার করা বিভিন্ন জায়গাতে। তো সেই যে প্রকল্পটা, এই প্রকল্পটা কি? এই প্রকল্পটা হচ্ছে যে জেমস মিলের যদি লেখা পড়েন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, স্কটিশ স্কলার ছিলেন, সে মেনলি আমাদের এই ভারতবর্ষের হিস্ট্রিকে মোটা দাগে তিনটা ভাগ করেছে বলেছে আর কি। একটাতে বলেছে হচ্ছে গোল্ডেন এজ। গোল্ডেন এজ কোনটা? এই যে মৌর্যর অশোকরা যেদিন যশের সময়টাতে শাসন করতো হাজার হাজার বছর আগে, এইটা ছিল গোল্ডেন এজ। দ্বিতীয়ত হচ্ছে বারবারিয়ান বলেছে আর কি, মুসলমানরা যেই সময়টাতে শাসন করেছে, আপনার ধরেন সেই 800 বছর, 10th-11th সেঞ্চুরির পর থেকে শুরু করে এই 800 বছরকে বলেছে মধ্যযুগ, বর্বর যুগ, বারবারিয়ান টাইম বলেছে। থার্ড হচ্ছে রেনেসা বলেছে। সাবাদেরকে নিজেদেরকে বলতেছে আমরা রেনেসা করেছি। ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, তাদের বুদ্ধি শুদ্ধি, পরামর্শ, লেখাপড়া, জ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা এই পতিত অবহেলিত হিন্দু জাতিকে আবার নতুন করে সভ্যতার আলো দেখিয়েছে। অতএব এইটা হচ্ছে তাদের আবার মুক্তির পথ। এবং এইখানে দেখবেন যে টোটাল জায়গাটাকে, এই মুসলমান রুলটাকে তারা দেখায় হচ্ছে বহিরাগত আকারে, দ্য ফরেনার্স, দ্য ইনভেডার্স, দ্য কলোনিয়ালিস্ট। মানে যারা লিখছে এবং যারা পড়ছে তাদেরকে দেখানো হচ্ছে মাঝখানের সময়টা হচ্ছে তার হচ্ছে সবচেয়ে বর্বর যুগ। ইয়েট রমিলা থাপারের লেখা যদি পড়েন, এখন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার, খুব ভেটারান প্রফেসর, সোয়াসের স্কলার ছিলেন, থাপার প্রমাণ করেছে ক্যাটাগরিকলি যে ভারতবর্ষের ইতিহাসের গোল্ডেন টাইম ছিল হইল মুসলমানদের সময়টা। লিটারেচার, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, আইন, কানুন সব কিছু। আপনি দেখেন আজকে দিল্লি মুসলমানরা 500-র উপরে বছর শাসন করেছে। দিল্লির পপুলেশন, মোগলরা যখন আসছে, মুসলমান পপুলেশন দিল্লিতে কোনোদিন 28% ক্রস করে নাই। তাহলে যেই জনপদ 550 বছর শাসন করেছে, সেটা যদি তলোয়ার দিয়ে শাসন করা হতো, তাহলে সেখানে হিন্দু নামক কোনো জিনিস, আবর্জনা খুঁজে পাওয়া যেত না, যদি তার আসলেই করতো। কাউন্টার এক্সাম্পলটা দেখেন, স্প্যানিশরা টোটাল আইবেরিয়ান পেনিনসুলা থেকে বের হয়ে আপনার সাউথ আমেরিকা চলে গেছে। এই 550 বছর তারাও শাসন করেছে। কোনো রেড ইন্ডিয়ানরা আছে, মানে তাদের সিভিলাইজেশন বলতে কিছু আছে, সে যে মায়ান সিভিলাইজেশন ছিল, সবাইকে খ্রিস্টান বানায় ফেলছে পুরো সাউথ আমেরিকাকে। আপনি উল্টাটা দেখেন, যখন আইবেরিয়ান পেনিনসুলা মুসলমানদের থেকে তারা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে, কি করেছে? পুরো কান্ট্রিকে আপনার ফোর্স কনভার্সন করে দিয়েছে। উল্টাটা দেখেন, 550, 600, 800 বছর শাসন করার পরে কি হয়েছে? মোঘল এম্পায়ারদের লেখা পড়তে হইলে আপনার জিডিপিতে চলে যেতে হবে। 1700-এ মোঘল এম্পায়ারের গ্লোবাল জিডিপি ছিল হলো 27%, 28%। আজকেও আমেরিকা অথবা চায়নার গ্লোবাল জিডিপির পার্সেন্টেজ এত না। তাহলে যেই হাইটে ইন্ডিয়ান সিভিলাইজেশনের বেস্ট ইকোনমি ছিল, নলেজ ভান্ডার ছিল, সেই সময়টাকে ব্রিটিশ স্কটিশ স্কলাররা এই ভারতের অল্প বুদ্ধিওয়ালা বুদ্ধিজীবীদেরকে, শিক্ষিত লোকদেরকে বুঝাইছে যে এটা ছিল বারবারিয়ান টাইম। সলিউশন কি? আমরা আসছি তোমাদের সেভিয়ার হিসাবে, মুক্তিদূত আকারে, মুসলমানদেরকে সরায়া তোমাদেরকে এম্পাওয়ার করবার জন্য, ক্ষমতাসীন করবার জন্য। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার ওই গোল্ডেন এজটাকে ফিরায় নিয়ে আসা, ওই যে তোমার মৌর্য শাসকটা ছিল সেটা ফিরায় নিয়ে আসা। এবং এই ফেক হিস্ট্রিতে উপর ভিত্তি করে যেটা হচ্ছে, অখণ্ড ভারতের আইডিয়াটা তারা ডেভেলপ করেছে। তখন কি রকম ছিল? এরকম অখণ্ড ভারত বলতে হিস্ট্রিতে কিছুই ছিল না। ভারত নামক রাষ্ট্রকে পয়দা করেছে ব্রিটিশ। এর আগে ভারত বলতে কোনো রাষ্ট্রের মানে নাম নিশানা কিছুই ছিল না। হিন্দ বলতে বোঝানো হইতো আপনার, হিন্দুস্তান বলতে যে সিন্ধ নদী, যেটা সিন্ধ নদীর তীরবর্তী, আলবেরনির যদি ভারত তত্ত্ব পড়েন, ইন্ডিয়ার উপরে যে বই লিখেছে, সেখানে তা সে পরিষ্কার করে বলে দিয়েছে ম্যাপ দেখিয়ে যে সিন্ধ নদীর অববাহিকায় যারা বাস করে সেই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, এবং ওই আশেপাশের মানুষদেরকে বলা হয়তো হিন্দু, মানে সিন্ধ নদীর পাশে বাস করে বলে। হিন্দু ধর্ম আকারে প্রথম ক্লাসিক্যালি ডেভেলপ করেছে হচ্ছে ব্রিটিশরা।
যখন আপনার তাকে এই দেশ গভর্ন করতে হয়েছে, কলোনির আমলে দেশ দখল করছে, এখন আপনাকে দেশ শাসন করতে হবে, তো আইন কানুন ডেভেলপ করতে হবে। ঠিক সেই জায়গাটাতে এসে মুসলমানদের মোহামেডান ল ডেভেলপ করছে তারা এখানে। তারপরে হচ্ছে আর হিন্দুদেরকে তারা একটা ফ্রেমে নিয়ে আসছে। হিন্দু কোনো ধর্মের নাম না, কখনো ছিল না ক্লাসিক্যালি। তাহলে অখণ্ড ভারত বলতেও কিছু ছিল না। ম্যাপ দেখবেন আপনি, 1000 বছরের ম্যাপ বের করে দেখেন, স্ক্যাটার্ড একটা জায়গা। মোগলরাই মোটা দাগে আপনার এই আজকের যেটাকে আমরা ভারতবর্ষ বলি এটাকে ইউনিফাই করেছে প্রায় পুরোটা, বাকিটা ব্রিটিশরা এসে করেছে। অতএব অখণ্ড ভারতের যে আইডিয়াটা একটা ফেক আইডিয়া, হিন্দু নামক সভ্যতা জাতিসত্তার আইডিয়াটা একটা ফেক আইডিয়া। কারণ হিন্দুদের হচ্ছে প্রচুর ধরন প্রকৃতি আছে, তাদের দেখবেন এক এক অঞ্চলে যাবেন দেখবেন মন্দির আলাদা, দেবদেবী আলাদা। যেমন দুর্গা বাঙালি হিন্দুর প্রধান দেবী যাকে তারা পূজা করে। উত্তর ভারতে যান, রাম যেটাকে নিয়ে সেই বিষয়গুলি তো আমাদের কাছে মনে হচ্ছে যে ভারতে ছড়িয়ে যাচ্ছে, সব প্রসারিত না, হচ্ছে। ছড়িয়ে যাচ্ছে না, কিছুই ছড়াচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো একটা ফেক ইলেকশন হয়েছে। তাহলে বুঝতে হবে যে অখণ্ড ভারতের আইডিয়াটা কিসের ভিত্তিতে ডেভেলপ করলো। হিটলারের রাইখ দ্বারা ইনফ্লুয়েন্সড। ব্রিটিশ কলোনিয়ালিস্টরা এটা ইন্টেলেকচুয়ালি ডেভেলপ করেছে ডিউরিং দ্য কলোনিয়াল টাইমে। এখানে মুসলমানদেরকে আদার করা হয়েছে, যেহেতু তারা মুঘল এম্পায়ার ছিল, তাদের গোল্ডেন সিভিলাইজেশন ছিল সেখানে। সেই জায়গা থেকে ডেভেলপ করা একটা ফ্যাসিস্ট আইডিয়া, অ্যাবসলিউটলি একটা ফ্যাসিস্ট আইডিয়া। এখন এই ফ্যাসিস্ট আইডিয়াটা না বুঝলে আপনি শুধু নির্বাচনের এই সংখ্যা, বিজেপি কত পাইলো আর কংগ্রেস কততে হারলো, এই অঙ্ক দিয়ে মিলানো যাবে না। একটি প্রশ্ন আছে যে ম্যানিপুলেশনের একটি এক্স্যাক্টলি। তো এই হিন্দুত্ববাদের জায়গা থেকে দেখতে হবে যে ভারত রাষ্ট্র যে পলিটিক্সটা করতেছে গত 100 বছর, আপনার আগামী কয়েক বছরের ভিতরে সম্ভবত এই বছর অথবা আগামী বছর আরএসএস এর 100 বছর হওয়ার কথা, এবং তাদের টার্গেট ছিল এই বছরের ভিতরে অখণ্ড ভারতের ম্যাপ তারা করবে, পূর্ণাঙ্গ করবে। তো সেই জায়গাতে এসে আজকে এরকম একটা সময়ে যে রাজনীতি করতেছে, প্রত্যেকটা উপকরণ বলতেছে যে সে অন্য দেশ দখলের যে প্ল্যান তার আছে, অখণ্ড ভারত ইসরায়েলের মতো তার ম্যাপ সে ইলাস্টিকের মতো বাড়াবে, সেটা না বাড়ায় যেটা হচ্ছে ইন্টারনালি রাষ্ট্র আকারে সে ফ্র্যাকচার্ড হচ্ছে। ইন্ডিয়া গত 47-এর পর থেকে যদি ধরেন মোস্ট ভালনারেবল স্টেট রিয়েলিটিতে এখন বাস করছে। এবং নির্বাচন তো শুধু এখানে হচ্ছে না, বিজেপির প্ল্যানে দেখলাম সবচেয়ে দুর্গ, মানে যেখানে সে দখল করতে পারছে না, সে বলছে যে যেই 3টা দুর্গ আমাকে দখল করতে হবে, একটা হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ু, থার্ড হচ্ছে আপনার কেরালা। কেরালাতে কংগ্রেস দেখলাম আগায় আছে, তামিলনাড়ুতে আপনার ওই যে নায়ক যিনি দক্ষিণ ভারতের যিনি নায়ক নতুন দল করেছেন উনি, আর কংগ্রেসের এখানে তৃণমূল এখানে হেরে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কি নির্বাচন হয়েছে? প্রথম কথা হচ্ছে ভারতের আপনার পশ্চিম বাংলাতে প্রায় 90-এর মতো আসন আছে যেখানে মুসলমানরা ডিসাইসিভ ফ্যাক্টর হইতে পারে। এই যে আপনি এসআইআর এর কথা রেফার করলেন, সাকিব ভাই বলেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর এর মধ্য দিয়ে আপনি 1 কোটির উপরে ভোটারকে সাডেনলি নাই করে দিলেন, অলমোস্ট 80% 90% মুসলমান। তাহলে আপনি এই 90টা আসনের ডেমোগ্রাফি, ইলেকটোরাল ডেমোগ্রাফি পরিবর্তন করে দিলেন। আমাদের নির্বাচন কমিশন যেটা করছিল 2008-এ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, তো সেই কাজটা করে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন করলেন? দ্বিতীয়ত দেখেন, টোটাল ইলেকশন ল এনফোর্সমেন্টের দায়িত্ব লোকাল স্টেটের ল এনফোর্সমেন্ট থেকে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক পাঠাইলেন 3 লাখ, হ্যাঁ নিয়ে আসছে। তৃতীয়ত হচ্ছে যে টোটাল প্রিজাইডিং পোলিং আপনি লোকাল ব্যুরোক্রেটদের উপর রিলাই করলেন না, বাইরে থেকে লোক আনছেন। ইতিমধ্যে আমরা জানি যারা পশ্চিম বাংলায় যাওয়া আসা করে তারা সবাই বলছে পশ্চিম বাংলার ব্যবসা বাণিজ্য কিন্তু ইতিমধ্যে বাঙালিদের বাইরে চলে গেছে। মারোয়ারিরা, মুম্বাই থেকে আসা, গুজরাটিরা, উত্তর ভারত থেকে আসা লোকজন এই টোটাল বিজনেস ইন্ডাস্ট্রি সবকিছু নিয়ন্ত্রণ করছে। কালচার ভেঙে পড়েছে। বাংলাদেশে ভিক্ষা করতে আসা লাগে কলকাতা থেকে, জানেন, কারণ তারা ওখানে প্রোডাকশন হাউস চালাইতে পারতেছে না। বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার কোটি টাকা বিজ্ঞাপন নিয়ে তারা কলকাতায় প্রোডাকশন হাউস চালাচ্ছে। অতএব সেই জায়গাতে সিরিয়াসলি একটা ফ্রডুলেন্ট ইলেকশন করছে। টার্ন আউট দেখলাম 93%। সোনার বাংলায় 93% ভোট কিভাবে প্র্যাকটিক্যালি পসিবল? নদী, সাগর, তারপরে মানে রাস্তাঘাটের যে অবস্থা দুর্গম, আমাদের মতোই তো, মানে এরকম একটা জায়গায় 93% টার্ন আউট আপনি কিভাবে করেন? প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে যেটা হচ্ছে এইটা সিম্পলি মধ্যযুগীয় কায়দায় একটা দুর্গ দখল করছে বিজেপি। একটা এলাকা সে দখল করছে অস্ত্র দিয়ে না, একটা ভোটের যুদ্ধের মধ্য দিয়ে দখল করেছে। তার ওই যে অখণ্ড ভারতের ডেডলাইন ফুলফিল করতেছে। এটা করে যেটা করছে, সে এখানে আসন জিতেছে
কিন্তু সে রাষ্ট্র হারাচ্ছে দিন শেষে, ফ্র্যাকচার্ড কমিউনিটি। এবং এইটা অনেকগুলো মৌলিক প্রশ্নও তৈরি করেছে। বাঙালি বুদ্ধিজীবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেই বাঙালি জমিদার ব্রাহ্মণ উচ্চবর্ণের হিন্দুরা যেই হিন্দুত্ববাদিতা, যেই পোলারাইজেশনটা শুরু করেছিল গত শতাব্দীতে, বঙ্গভঙ্গ হয়েছিল, এটা সে করতে দিল না। আবার অখণ্ড বাংলার একটা রাষ্ট্র করারও কিন্তু পরিকল্পনা করেছিল সোহরাওয়ার্দী, আবুল হাশেম, শরৎচন্দ্র বসু, কুরণচন্দ্র রায়। সেটাও কিন্তু আপনার এই বাঙালি হিন্দুরা এবং নেহেরু করতে দেয় নাই, কংগ্রেস করতে দেয় নাই। আজকে বুঝতে পারবে তারা যদি সিরিয়াস হয় যে আসলে আমার স্বাধিকারের আন্দোলনে কোথায় কোথায় আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে ঠকিয়েছে, ভুল পথ দেখিয়েছে। জি, আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো পরিবর্তন বা নতুন করে কোনো মেরুকরণের বিষয় কি দেখছেন কি আপনি? মানে নতুন করে হয়তো অনুষঙ্গ যোগ হইতে পারে, কিন্তু বিজেপি তো অলরেডি ইন পাওয়ার। দিল্লিতে এস্টাবলিশমেন্টে তো দিল্লি ইতিমধ্যে আছে, এবং আমাদের যে রাষ্ট্রীয় সংকট এবং দ্বিপাক্ষিক যে অনেকগুলো অমীমাংস বিষয় আছে, এই বিষয়গুলোতে তো স্ট্যাটাস কো যেটা আছে এটা তো চলতেছে আর কি। নতুন করে কোনো সমাধান হওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। বরং যেটা অ্যাডেড এলিমেন্ট, যেটা সাকিব ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে, অস্থিরতা বাড়বে ক্রস বর্ডার, এবং এইটা দখল করে না ওইটা দখল করো না। এরকম দেখা যাবে যে বিজেপি আইসা ধরেন লালমনিরহাটে ঢুকে গেল, পঞ্চগড়ে ঢুকে গেল, ঢুকে ধরেন একটা বর্ডার কিলিং এর আশঙ্কা। বর্ডার কিলিং ধরেন বিএসএফ তো একদম মানে কোনো স্টেট তো চালায় না, এটা চালায় তো আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়। তো সেক্ষেত্রে যেটা হবে যে মানে বিজেপির নিজস্ব আর্মড উইং আছে আপনার, আরএসএস, ভিএইচপি থেকে শুরু করে তার বজরং, তার যে ক্রিমিনাল গ্যাং আছে ইসরায়েলি, যে আপনার প্রি স্টেট যে ক্রিমিনাল গ্যাং ছিল, এরকম তার প্রচুর বিজেপির গ্যাং আছে, ট্রেন্ড গ্যাং। এই গ্যাংগুলোকে মানে আপনার অ্যাক্টিভেট করবার সম্ভাবনা থাকতে পারে। প্রচুর রায়টের সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার প্রি-47 বিভিন্ন মুসলিম এলাকাগুলোতে যে রায়টগুলো হয়েছে। কারণ আমি ধারণা করছি যে বাঙালি মুসলমানের যে একটা মানে অবদমনের যে জায়গা, একটা সময় সাপ্রেসড হতে হতে কি হবে, যখন আপনার ভাষার অধিকার নাই, ধর্মের অধিকার নাই, সাংস্কৃতিক মূল্যবোধ বেঁচে থাকার যে জায়গাগুলো আপনি একের পর এক, আপনি একটা ভিডিও দেখেছেন কিনা যে রাস্তা করে দিতে বলছে, তো শুভেন্দু অধিকার বলতেছে আগে হিন্দু হও তারপর রাস্তা করে দেবো। তো এই যে জায়গাগুলো, এইটা কিন্তু একটা সময় আপনার ভায়োলেন্ট রিয়াকশনের দিকে চলে যেতে পারে, এবং এমনও হতে পারে যে এই ভায়োলেন্ট রিয়াকশনগুলো জঙ্গি আকারে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, পশ্চিমবাংলা এস্টাবলিশমেন্ট করবে। করার পরে ধরেন নামধারী মুসলমান টাকা দিয়ে দুইটা ঘটনা ঘটায়া ওইটাকে কেন্দ্র করে মুসলিম কমিউনিটির উপরে ক্র্যাকডাউন এবং পুশেন, যে নাগরিকত্ব বাতিল করা, ডিটেইন করা। আপনি জানেন যে নাগরিকত্ব ইস্যু নিয়ে গত কয়েক বছর থেকে হাজার হাজার মুসলমানরা আপনার ডিটেনশন সেন্টারে আছে, আলাদা আলাদা এলাকা করে দিয়েছে, সেপারেটেড এলাকা, মানে যেখানে হাজার হাজার মুসলমানরা মামলা টামলা ছাড়া, কোনো ছাড়া, অভিযোগ ছাড়া ওখানে মানে জেলের ভিতরে বন্দী আছে। বলা হচ্ছে 25 লাখ মানুষের আবেদন ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। তো এটা তো নতুন, আগের ধরেন নাগরিকত্ব মামলা তো রয়েই গেছে, এখন তো নতুন করে আবার রিভিশন করে এই ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলো ইমিডিয়েটলি। এরপর এটা আবার নাগরিকত্বের সাথে তারা ট্যাগ করবে তাদেরকে এখন। এবং এই যে ভোট যে 93 থেকে 95% পড়েছে, এর একটা বড় কিন্তু বিজেপি হুমকি দিয়েছে, যারা যারা ভোট দিতে আসবে না এবং তাদের মার্কায় ভোট দিবে না তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। ওই ভয়ে অনেকে ভোট দিতে আসছে, আর কারচুপি হয়েছে প্রচুর, বাট প্র্যাকটিক্যালি পসিবল না এত শতাংশ ভোট টার্ন আউট করা আর কি। তো সেই জায়গাতে আপনার আমরা বোধ করছি যে এইটা, এবং এটা কোথাও সম্ভব না, 93% ভোট দেওয়াও সম্ভব না বোধহয় 9টার মধ্যে, সন্ধ্যা 7টার মধ্যে সম্ভব না। কাউন্টিং আপনি যদি মিনিট ভোট 3 মিনিট লাগে না, যে 2-3 মিনিট লাগে একটা ভোট দিতে, এটা করলেও হবে না। এটা ম্যাথমেটিক্যালি পসিবল। আপনি 4টা-5টার ভিতরে একদিনে এটা করে ফেলবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল না আর কি। তো সেই জায়গাতে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ইনক্রিজিংলি ভারত যে বিষয়গুলো নিয়ে রাষ্ট্র আকারে নিজেদেরকে প্রাউড মনে করত, তার নির্বাচনী ব্যবস্থা সব সময় 47-এর পর থেকে তার একটা টানা নির্বাচন ছিল, যেটা ধরেন পাকিস্তানে, বাংলাদেশে আমরা পাইনি বিভিন্ন কারণে। তো এইটা নিয়ে তার একটা প্রাইডের জায়গা ছিল।
তারপর তার সুপ্রিম কোর্ট। তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ভারত ভেঙে দিয়েছে মোদী সরকার আসার পরে সাকসেসফুল্লি। তো মোদী যেটা করতেছে, ভারত রাষ্ট্রকে ফ্র্যাকচার্ড করে দিয়ে গেছে নেতানিয়াহুর মতো। নেতানিয়াহু যেভাবে ইসরায়েলকে ফ্র্যাকচার্ড করে দিয়ে গেছে, এবং অখণ্ড ভারত তো দূরের কথা, ভারত নামক রাষ্ট্র থাকবে কিনা আগামী 50 বছরে সেটাকেই সে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাঙালি হিসাবে ওই পারের বাঙালি যারা আছেন, আপনারা যদি ন্যায্য অধিকারের জন্য লড়েন, স্বাধিকার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে, এবং আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা দরকার বাংলাদেশ বাংলাদেশিদের রাষ্ট্র আকারে তাদের সেটা করতে সহযোগিতা করা উচিত, কারণ আমাদের হিস্টোরিক্যাল সম্পর্ক আছে। আমাদের জায়গা থেকে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট সিরিয়াসলি রিভিউ করা দরকার। আমাদের যারা গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে প্রয়োজনে সিরিয়াস ক্রস বর্ডার কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করা দরকার, যে এই বিজেপির ক্ষমতা আরোহণটা সীমান্তে আসামে আমাদের জন্য কি কি ন্যাশনাল থ্রেট তৈরি করতেছে। ধরেন ফেন্সিডিলের ব্যবসা বাড়বে, ইয়াবার ক্রস বর্ডার বাড়বে, যদি বার্মা থেকে বেশি আসে এখান থেকেও আসবে অস্ত্র। আওয়ামী লীগের এলিমেন্টটা আছে, আওয়ামী লীগ এখানে কোনো রকমের ওই কাদেরিয়া বাহিনী টাইপের সশস্ত্র গ্রুপ করে এখানে পুশিং করবে কিনা মারামারি করবার জন্য, যুদ্ধ করবার জন্য। তারপরে হচ্ছে ওখানকার বাঙালিদেরকে থাকার শর্ত দিতে পারে, আওয়ামী লীগের হয়ে এখানে যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, এরকম প্রচুর ক্যাওয়াস ক্রিয়েট করবার সুযোগ আছে তার। এই জায়গাগুলোতে আপনার আমাদের সভরেন্টি রক্ষা করবার জন্য আমাদের আলাদা স্পেশালিস্ট ইউনিট দরকার, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিতেও আলাদা ডেস্ক দরকার শুধুমাত্র এগুলোকে পার্টিকুলারলি অ্যাড্রেস করবার জন্য। রাষ্ট্র আকারে আমার ইনস্টিটিউশন যদি ফাংশনাল না হয়, এবং আমার বন্ধু বাড়ানো দরকার, কারণ আমার এই অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী যে সভরেন্টির ক্রাইসিস তৈরি করেছে, সেক্ষেত্রে আমার এই নেইবারহুডে এবং নেইবারহুডের বাইরে ধরেন নেপাল, চায়না, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, যত অ্যান্টি ইন্ডিয়ান কান্ট্রিজ এখানে আছে, আমাদের সবার এখানে ডিফেন্স অ্যালায়েন্স স্ট্রেংথেন করা দরকার আমাদের কালেকটিভ সিকিউরিটির জন্য। কারণ নিরাপত্তার সময় আপনার চেতনার পিল দিয়ে কিন্তু আপনি দেশ বাঁচাইতে পারবেন না। ওই চেতনার পিলের বাইরে আইসা খুব সিরিয়াস স্ট্র্যাটেজিক আপনার আমাদের ডিফেন্সিভ মেজার আমাদেরকে তৈরি করতে হবে। এবং অ্যাট এ টাইম আমরা এটা বারবার বলেছি যে আমাদের গণবাহিনী তৈরি করা দরকার। গণবাহিনী মানে জাসদেরটা বলতেছি না, বলতেছি যে আমাদের পৃথিবীর বহু দেশে আছে স্টেট সার্ভিস আছে, আপনি ন্যাশনাল সার্ভিস করবেন, 2 বছরের ট্রেনিং নিতে হবে প্রত্যেক নাগরিককে, আপনার 18 বছর থেকে শুরু করে 25, 30, 35 বছরের, যাদেরকে আপনি হরেক রকমের কাজে লাগাইতে পারবেন। যুদ্ধ একটা, কিন্তু এর আগে আপনার যত যে ফ্লাড ডিজাস্টার হয়, জলাবদ্ধতা হয়, আপনার বিভিন্ন ন্যাশনাল ক্রাইসিসে আপনার ভলান্টিয়ার লাগে, আপনি মানুষগুলোকে যে কোনো সময় ক্রাইসিসে কাজে লাগাতে পারবেন। অতএব টোটাল আমার সিকিউরিটি অ্যাপারেটাসকে ঢেলে সাজানো জরুরি। এবং দেখবেন গত কদিন আগে জঙ্গি নাটক যেখান থেকে শুরু হলো, আমাদের সম্মানিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব এনডিসিতে একটা বক্তব্য দিয়েছেন বিমান বাহিনী নিয়ে, যে বিমান বাহিনীর মাল্টি রোল কমব্যাট এয়ারপ্লেন এরকম কিছু একটা সমতা আছে, সাকিব ভাই ভালো বুঝবেন, যেটা আমাদের নাই। এবং উনি এটা বলেছেন যে আমাদের এটা না থাকার কারণে কক্সবাজার থেকে শুরু করে আমাদের বর্ডার, আমাদের আকাশ সীমা রক্ষা করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এবং আমাদের এটা করতে হবে, এরকম একটা জায়গায় উনি বলেছেন, এবং খুবই কারেক্টলি বলেছেন জেনারেল ওয়াকার সাহেব যেটা বলেছেন। এরপরেই দেখেন বিমান বাহিনীতে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির এলিমেন্ট নাকি পাওয়া গেছে, অথচ বিমান বাহিনী গত বছর দেখলাম আপনার আমার দেশ রিপোর্ট পড়লাম 6 জনের রয়ের টিম এক্সপোজ করছে, তাদের কোর্ট মার্শাল হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। অতএব আমার ফোর্সগুলোকে ঢেলে সাজানো, জেনারেল ওয়াকার যেটা বলেছেন, এই প্রপোজিশনের সাথে আমাদের দেশবাসী আমরা একাত্ম আছি, এবং আমাদের স্বাধীনতা সভরেন্টি কিভাবে কম্প্রোমাইজড হতে পারে, কারণ এটা কিন্তু সিরিয়াস কনসিকুয়েন্স আছে। হিটলারের রাইজ নিয়ে 20s, 30s কিন্তু আমরা দেখেছি ইউরোপিয়ান নিউজ পেপারগুলো কিন্তু সিরিয়াসলি তার দেশগুলোকে ওয়ার্ন করেছে। অতএব একই রকম এইরকম একটা ফ্যাসিস্ট রেজিম অখণ্ড ভারত যেটা দিল্লিতে তৈরি হচ্ছে, এটা শুধু তার রাষ্ট্রকে সে বিপদে ফেলছে না, চারপাশের সব প্রতিবেশীকে সে বিপদে ফেলছে। অতএব সেই জায়গাতে আমার রাষ্ট্র আকারে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখবার জন্য আমার যে সিকিউরিটি অ্যাপারেটাসকে রিভিউ করা দরকার, আমার ফ্রেন্ডস বাড়ানো দরকার, অ্যালায়েন্স বাড়ানো দরকার, এটার মধ্য দিয়ে যেভাবে স্ট্রেংথেন করা দরকার সেটা সিরিয়াসলি রিভিজিট করা দরকার। জি।